ডার্ক ডিজায়ার, লেখনীতে মুক্ত রহমান, পর্ব সংখ্যা 10। ঘন জঙ্গলের ভেতর নিস্তব্ধ রাতের অন্ধকার ভেদ করে দাঁড়িয়ে আছে বিশাল দুটি ট্রাক। সামনের হেডলাইটের হলদে আলো পড়ে গাছের গুঁড়িতে ঝোপঝাড়ের ছায়াগুলোকে আরও দীর্ঘ আর বিভীষিকাময় করে তুলেছে। একদল লোক ব্যস্ত হাতে ভারী বক্সগুলো ট্রাক থেকে নামিয়ে এক জায়গায় জড়ো করছে। তাদের গতিবিধি দ্রুত কিন্তু সুশৃঙ্খল, যেন বহুবার এমন কিছু করেছে। পাশে আরও কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের হাতে বন্দুক আঙুল ট্রিগারের কাছে স্থির। যে কোনো বিপদ মোকাবিলা করার জন্য প্রস্তুত তারা। সামনের একজন গাঢ় রঙের জ্যাকেট পরিহিত দীর্ঘদেহী ব্যক্তি ঠান্ডা চোখে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছে। ব্যক্তিটির হাতে জ্বলন্ত একটা সিগারেট, যার ক্ষীণ আলো মাঝে মাঝে অন্ধকারে জ্বলে উঠছে। গম্ভীর কণ্ঠে নির্দেশ দিচ্ছে, তাড়াতাড়ি শেষ করো, সময় বেশি নেই। জঙ্গলের গভীরে কোথাও হালকা পাতার খসখসানি শোনা যায়, যেন কেউ নীরবে সব দেখছে। কিন্তু অস্ত্রধারী কেউই এতটুকু বিচলিত নয়। তারা জানে এখানে ভয় পেলে টিকে থাকা যাবে না। ঘন জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে এক দমকা বাতাস বইতে থাকে। পাতার ফাঁকে গলে যাওয়া চাঁদের আলো ক্ষীণ হয়ে আসছে। বিশাল ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকা দলটি নিঃশব্দে কাজ করছে। কেউ কারো সঙ্গে অযথা কথা বলছে না, শুধু দ্রুত হাতে বক্স নামিয়ে আনলোড করছে। হঠাৎ করে বিপত্তি। দুই ব্যক্তি মিলে ভারী একটি বক্স নামানোর সময় হঠাৎ হাত ফসকে সেটি মাটিতে পড়ে যায়। বিকট শব্দের সাথে সাথে বক্সটির এক পাশ খুলে পড়ে যায়। ভেতর থেকে কয়েকটি প্লাস্টিক মোড়ানো ব্যাগ গড়িয়ে ট্রাকের হেডলাইটের আলোয় পড়ে যায়। কিন্তু যা দেখা গেল তা এক মুহূর্তে ব্যক্তি দুটোকে স্থবির করে দেয়। একটি ব্যাগের মুখ সামান্য খুলে গেছে, আর তার মধ্য থেকে বেরিয়ে আসছে একটি কাটা হাত। মাংসের রং এখনো তাজা, আঙুলগুলো শক্ত হয়ে বাঁকানো, যেন মৃত্যুর আগ মুহূর্তে কোনো বিভীষিকাময় যন্ত্রণার সাক্ষী। পাশেই অন্য একটি ব্যাগ থেকে উঁকি দিচ্ছে একজোড়া কাটা চোখ, যেটা নিথরভাবে তাকিয়ে আছে, যেন মৃত হয়েও সবকিছু দেখছে। শ্বাস বন্ধ হয়ে আসে দুজনের। তাদের হাত পা অবশ হয়ে আসে ভয়ে। শরীর ঠান্ডা, ঘামে ভিজে যায়। এই কাজে যে নতুন বুঝতে পারেন নির্দেশনা দেওয়া ব্যক্তিটি। তখনই সামনে দাঁড়িয়ে থাকা নির্দেশনা দেওয়া ব্যক্তি ধীরে ধীরে লোক দুটিকে এগিয়ে আসে তাদের দিকে। ব্যক্তিটির চোখ দুটো অন্ধকারে আরো গভীর, ঠান্ডা, অনুভূতিহীন। ধীরে সুস্থে সিগারেটের শেষ অংশ মাটিতে ফেলে পায়ের নিচে পিষে দেয়। তারপর শীতল কণ্ঠে বলে ওঠে, আমি বলেছি না সাবধানে কাজ করতে? এই ভুলের খেসারত কি জানো? কোনো উত্তর আসে না। তীব্র ভয় কাজ করতে থাকে লোক দুটির মধ্যে। লোকটি আরেকটু সামনে এসে তীক্ষ্ণ কণ্ঠে হুঁশিয়ারি দেয়, সব দ্রুত গুছিয়ে ফেলো, না হলে এই ট্রাকে ঢোকার সুযোগটাই পাবে না। আর যদি ট্রাকে উঠতে না পারো, তাহলে এই জঙ্গলের শেয়ালগুলো আজ ভালো খাবারের সন্ধান পাবে। এবার আর এক মুহূর্ত দেরি না করে দুজনেই কাঁপতে কাঁপতে ব্যাগগুলো তুলে আবার বক্সের ভেতরে রাখতে শুরু করে। হাত কাঁপছে, ঘাম ঝরছে, কিন্তু জীবনের মায়া তাদের বাধ্য করছে চুপচাপ কাজ করে যেতে। চারপাশের গা ছমছমে বাতাসের মাঝে তখন একটাই সত্যি, ভুল এখানে ক্ষমা করা হয় না। এর মধ্যে অস্ত্রধারী দলের একজন দ্রুত সামনে এগিয়ে আসে এবং দৃঢ় কণ্ঠে বলে ওঠে, বস, বক্স আনলোড শেষ। ডিলারকে দ্রুত আসতে বলুন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দূরে সরে যেতে হবে। রহস্যময় ব্যক্তি কোনো কথা বলে না, কেবল স্থির দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করে। চোখে কোনো ভীতি বা তাড়াহুড়ো নেই, যেন সবকিছু তার নিয়ন্ত্রণেই আছে। এক মুহূর্ত নীরব থাকার পর শুধু ঈষৎ মাথা ঝাঁকিয়ে আশ্বস্ত করে, কিছু হবে না। তবে আশেপাশের সবাই বুঝতে পারে এই নিশ্চিন্ততা কতটা সত্য আর কতটা ব্যক্তিটির আত্মবিশ্বাস তা বোঝার উপায় নেই। খানিকক্ষণ বাদেই নিস্তব্ধ জঙ্গল ছিঁড়ে সামনের থেকে ক্ষীণ আলো ভাসতে শুরু করে। আলোটি ধীরে ধীরে বড় হতে থাকে। জঙ্গলের কালো অন্ধকার ঠেলে এগিয়ে আসছে কেউ।
রুদ্র, আহি তো এক কথায় মাশাআল্লাহ, এমন বউ ঘরে রেখে কিভাবে আসিস শালা? পাশের সিটে বসে থাকা আদি হাসতে হাসতে বলে ওঠে, গলায় দুষ্টুমি আর কৌতূহলের মিশ্রণ। রাতের আধারে কালো আধারিতে গাড়ির ইন্টেরিয়র রহস্যময় লাগছে। ড্যাশবোর্ডের ওপর হালকা কমলা আভা ছড়িয়ে পড়ছে, কিন্তু রুদ্র কোনো প্রতিক্রিয়া দেখায় না। চোখ সামনের দিকে স্থির, মুখ নিস্পৃহ। স্টিয়ারিং দুহাতে ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে এক মনে, যেন সে কোনো কথাই শোনেনি। গহীন জঙ্গলের নির্জন পথ ধরে গাড়ি এগিয়ে চলেছে। হেডলাইটের আলোয় সামনে পেছনের গাছগুলো মুহূর্তের জন্য জ্বলে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। আদি এক পলক রুদ্রের দিকে তাকায়, তখনও রুদ্রর মুখে কোনো অভিব্যক্তি নেই। একদম ঠান্ডা, যেন কোনো অনুভূতি কাজই করছে না। একটু বিরতি দিয়ে আবার বলে, চ্যাম্পকে কিভাবে রেখে তুই এখানে ভাই? এক কাজ কর, আহিকে দিয়ে দে। এইবারও রুদ্রের কোনো উত্তর নেই। গাড়ির ভেতর থমথমে নীরবতা, শুধু ইঞ্জিনের গম্ভীর গর্জন আর টায়ারের ঘর্ষণের শব্দ। আদি একটু আশ্বস্তি বোধ করে, যেন বাতাসেও চাপা কিছু আছে। আদি একটু ঝুঁকে রুদ্রর মুখের দিকে তাকানোর চেষ্টা করে। ঠিক তখনই লুকিং গ্লাসে ধরা পড়ে রুদ্রের চোখ, শীতল, তীক্ষ্ণ, ভয়ঙ্কর। গিলতে গিলতে ঢোক গিলে নেয় আহি। গলা শুকিয়ে আসে তার, মুখের হাসিটা ধরে রাখার ব্যর্থ চেষ্টা করে সে। একটু হেসে বলে, আরে ভাই, মজা করছি তো, এত সিরিয়াস হচ্ছিস কেন? কিন্তু রুদ্র তখনও নিস্তব্ধ, হাত স্টিয়ারিংয়ে আরো শক্ত হয়ে চেপে বসেছে। রুদ্র কালকের মিটিংয়ের ফাইল রেডি করতে করতে রাত অনেকটা করে ফেলেছে। চোখের কোণে ক্লান্তির ছাপ পড়লেও কাজের প্রতি মনোযোগ এতটুকুও কমেনি। প্রতিটি ডকুমেন্ট খুঁটিয়ে যাচাই করে দেখে এসেছে, কোনো ত্রুটি যেন না থাকে। আহিকে একা রেখে এসেছে, যদিও মনে এক অজানা অস্বস্তি কাজ করছে, কিন্তু কাজের গুরুত্ব বাধ্য করেছে সময় দিতে। পাশের সিটে বসে থাকা আদি এক দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে হেসে আবার বলে, শালা, তোর কাজের প্রতি এত ডেডিকেশন? আহিকে ফেলে এখানে? ভাই, এত ঠান্ডা মাথা কিভাবে রাখিস তুই? রুদ্র কোনো উত্তর দেয় না, শুধু দূরের গাড়ির কৃত্রিম আলোয় আলোকিত রাস্তায় চোখ রেখে বলে, কাজ শেষ করাটা অতীব জরুরি। আদি কাঁধ ঝাঁকিয়ে হেসে বলে ওঠে, যাই হোক, আজ রাতে তোর হোটেলেই থাকবো। কাজের সূত্রে আমাকেও থাকতে হচ্ছে এখানে। রুদ্র মাথা নাড়ে, কিন্তু চোখ সামনে থেকে সরায় না। রাত গভীর হচ্ছে, অথচ মনে নেই এক মুহূর্ত বিশ্রামের অবকাশ। গাড়ির স্পিড ধীরে ধীরে বাড়ছে, বাতাসে যেন অজানা এক শীতলতা ছড়িয়ে পড়ছে। আদির হাসি মিলিয়ে যায়, চারপাশে নেমে আসে একটা চাপা উত্তেজনা, যেন ঝড় আসার আগে প্রকৃতি থমকে দাঁড়িয়েছে। আহি গভীর ঘুমে আচ্ছন্ন, হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের মৃদু ওঠানামা, এছাড়া আর কোনো নড়াচড়াই নেই। যেন এক গভীর স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে সে। দিন দুনিয়ার কোনো খেয়ালই নেই, চারপাশের কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে নিদ্রার সাগরে ডুবে আছে। বাইরে চাঁদের আলো ও নরম আবরণ হয়ে জানালার ফাঁক গলে রুমে ঢুকে পড়েছে। রূপালী আলোয় ঘরের প্রতিটি কোণ জ্বলজ্বল করছে। ঠান্ডা পরিবেশ ঘিরে আছে চারপাশ। হালকা বাতাস পর্দা নাড়িয়ে দিচ্ছে নিঃশব্দে। দূর থেকে ভেসে আসছে রাতের পাখিদের মৃদু গঞ্জন, যেন কোনো অজানা সঙ্গীতের সুর বাজছে বাতাসে। বিলাসবহুল রুমটিতে আহি একাই, রুদ্র নেই। শূন্যতা যেন আরো গভীর হয়েছে রুদ্রর অনুপস্থিতিতে। নিস্তব্ধ রাতের মাঝে আহির প্রশান্ত মুখ, গভীর নিদ্রা আর একাকী পরিবেশ এক রহস্যময় আবহ তৈরি করেছে, যেখানে সময় থমকে গেছে আর সমস্ত পৃথিবী যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে আছে। গভীর রাতের নীরবতা ভেদ করে একটি এসইউভি ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। হেডলাইটের তীব্র আলো জঙ্গলের ঘন অন্ধকারকে চিরে সামনের ট্রাক দুটির গায়ে পড়ে, ঝোপঝাড়ের ছায়াগুলোকে আরো বিভীষিকাময় করে তুলছে।
এসইউভি যত এগিয়ে আসছে ততই সামনের অস্ত্রধারী লোকগুলোর শিরদাঁড়া বেয়ে ঠান্ডা শিহরণ নেমে যাচ্ছে। দাঁড়িয়ে থাকা লোকগুলোর হাতে বন্দুকের গ্রিপ আরো শক্ত হয়ে আসছে, কারো আবার আঙুলের ট্রিগারের কাছাকাছি, যেন যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইঞ্জিনের ভয়ঙ্কর গর্জন গহীন জঙ্গলে প্রতিধ্বনিত হয়, যেন রাতের অন্ধকারে অশুভ কিছুর আগমন বার্তা নিয়ে যাচ্ছে। বাতাস ভারী হয়ে আসে, সময় থমকে যায়। নির্দেশনা দেওয়া ব্যক্তিটি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। তার চোখ স্থির, মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু পুরো শরীরে এক অদৃশ্য সতর্কতা খেলে যায়। তার ভঙ্গিমা বলে দিচ্ছে সামনের আগত ব্যক্তি কেবল সাধারণ কেউ নয়, তার সামনে মাথা নিচু করাও অনেকের জন্য বাধ্যতামূলক। এসইউভির ঠিক পেছনে আরো 2টি গাড়ি নিঃশব্দে অনুসরণ করছে তাদের। 3টি গাড়ির একসাথে আগমন জঙ্গলের গভীরে এক শীতল উত্তেজনার সৃষ্টি করছে। বাতাসে একটা অদ্ভুত চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যেন ঝড়ের আগে প্রকৃতি থমকে গেছে, অপেক্ষা করছে এক বিস্ফোরণের জন্য। লোকগুলো শেষবারের মতো ঢোক গিলে নেয়। হঠাৎ সবকিছু থমকে যায়। হেডলাইটের আলোতে নির্দেশনা দেওয়া ব্যক্তির মুখের ছায়া আরো গাঢ় হয়ে ওঠে। ব্যক্তিটি নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর অজানা এক শীতল অনুভূতি। এই আগত ব্যক্তি যার জন্য এত আয়োজন, সে কি শত্রু, নাকি ত্রাণকর্তা, নাকি এর চেয়েও বেশি কিছু? রাতের জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে ধীর গতিতে থামে কালো রেঞ্জ রোভারটি। এর ঠিক পেছনে অনুসরণ করা আরো 2টি কালো গাড়ি একই ছন্দে থেমে যায়। অন্ধকারের মাঝে পরপর 3টি গাড়ির নিস্তব্ধ অস্তিত্ব চারপাশের পরিবেশকে আরো রহস্যময় করে তোলে। সামনের এসইউভি এর দরজা খুলে 2জন বলিষ্ঠ অবয়ব নেমে আসে। তাদের চলাফেরা ভারী অদ্ভুত, নিঃশব্দ, যেন রাতের ছায়ার মধ্যেই মিশে যায়। উচ্চতায় বিশাল, প্রতিটি পেশিতে যেন শক্তির বিস্ফোরণ। তবে চেহারা দেখা যায় না, কালো কোটের আড়ালে ঢাকা 2জন রহস্য মানব। পেছনের 2 গাড়ির দরজাও খুলে যায় একসাথে, যেন পূর্ব পরিকল্পিত কোনো সামরিক অপারেশন চলছে। একে একে নামতে থাকে সশস্ত্র দেহরক্ষীরা, কালো পোশাকে আবৃত, প্রতিটি হাতে আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র। কেউ কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ছে, জায়গা মতো নিজেদের অবস্থান নিচ্ছে। চারপাশে সতর্ক দৃষ্টি ছড়িয়ে দিচ্ছে, যেন সামান্য ঝুঁকি নিতেও প্রস্তুত নয়। এতক্ষণ পর্যন্ত জঙ্গলের বাতাস থমকে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে গাছের পাতাগুলোও টেনে ধরে রেখেছে তাদের শ্বাস। নির্দেশনা দেওয়া ব্যক্তি এক পায়ে এগিয়ে আসে, চোখ স্থির, মুখ কঠোর। মনে হচ্ছে সামনে যা ঘটবে তা বদলে দিতে পারে অনেকের হিসাব। অজানা কিছু অপেক্ষা করছে রাতের গভীরে। নির্দেশনা দেওয়া ব্যক্তিটি ধীর পায়ে আরো সামনে এগিয়ে আসে, আগত ব্যক্তির মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। চারপাশের নিস্তব্ধতা যেন তার প্রতিটি পদক্ষেপের ভার বহন করছে। ঠোঁটে হালকা হাসি টেনে বলে ওঠে, শার্লক হোমস, নরিস হোমস, আপনাদের স্বাগতম অন্ধকার রাজ্যে। কথার সঙ্গে সঙ্গে চারপাশ সশস্ত্র বাহিনী আরো সতর্ক হয়ে ওঠে। কেউ কারো দিকে তাকায় না, কিন্তু বোঝা যায় একটা অদৃশ্য উত্তেজনা বাতাসে ঘন হয়ে আসছে। সামনের এসইউভি এর পাশে দাঁড়িয়ে থাকা শার্লক ঠান্ডা কণ্ঠে উত্তর দেয়, মিস্টার রাকা, ডিল সম্পূর্ণ করুন, দ্রুত, আমরা এখনই বেরিয়ে যাব। কিন্তু সেই মুহূর্তেই কিছু একটা বদলে যায়। রাকা নামের লোকটির কপালে ভাঁজ পড়ে। আশেপাশের নিস্তব্ধতা তার মনে গভীর সন্দেহের বীজ বুনে দেয়। এক পা এগিয়ে এসে গভীর দৃষ্টিতে শার্লকের দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে, শার্লক, আপনার কণ্ঠস্বর এমন লাগছে কেন?